গাড়ি কিনছে তারপর থেকে সন্দেহ শুরু হয়েছে। কে সন্দেহ করতো? গাড়ি ওই যে মানে পরকীয়ার বিষয়টা। পরকিয়া করতে গেলে তার কি মোবাইল লাগে না? সে কার লগে পরকিয়া করবো? বাসার মানুষের লগে না বাইরের মানুষের লগে? বাইরের মানুষের লগে করতে গেলে তার কি জীবনে মোবাইল ছিল? আপনার বাসার ভিতরে রুমের তো মেইন দরজায় সিসি ক্যামেরা লাগানো, তো সে তো সব দেখতে পারতেছে। তার রাগ ছিল রসুলের উপরে। কেন? ওই যে হুমকি দিছিল ওই বাইরে। আমরা দেখছিলাম যে পদ্মা সেতুতে ফোরকান গাড়ি থেকে নেমে কিছুক্ষণ সময় নিলেন এবং তারপর তিনি ঝাঁপ দিলেন। পদ্মা সেতুর তো নিরাপত্তা কর্মীরা রয়েছেন, একটি স্ক্রু নাট খুলে গেলে সেটি নিয়ে আসলে আলোচনা হয়, সেটিও ধরা হয়। এই বিষয়ে আসলে তৎক্ষণাৎ কেন কোনো পদক্ষেপ নেওয়া হলো না? নিরাপত্তা কর্মীরা আসলে সেখানে কি করছিলেন? রেলিংয়ের সামনে দাঁড়ানোর সময় 9টা গাড়ি তাকে পাস করে গিয়েছে এবং তিনি যখন উপরে বসেছিলেন তখন আরও 9টা, মোট 18টা গাড়ি। কেউ কিন্তু সেখানে এগিয়ে আসেনি এবং এই 24 ঘন্টায় একটা জাজিরা প্রান্তে এবং আরেকটা হচ্ছে মাওয়া প্রান্তে, এই দুই প্রান্তেই দুইটা হচ্ছে টহল গাড়ি থাকে। যেই কোনো মুহূর্তে কেউ যদি সেখানে দাঁড়ান, ইভেন সেলফি তোলার জন্য কয়েক সেকেন্ডের জন্য থামান, তারপরেও কিন্তু সেখানে দৌড়ে আসেন। কিন্তু এখানে আসলে কেউ আসলো না। এটা আসলে একটা শুধুমাত্র যে এই ঘটনার জন্যই যে একটা বড় প্রশ্ন সেটা না, বরং এটা একটা কেপিআই, হ্যাঁ, একটা নিরাপত্তা স্থাপনা। এবং সেখানে এরকম একটা ঘটনা ঘটলো এবং সেটার আসলে এই পুরো স্থাপনারই আসলে নিরাপত্তার যে একটা ফাঁক রয়েছে সেটাও আসলে খুব চোখে আঙুল দিয়ে আসলে দেখিয়ে দিল এই ঘটনাটা, যে সেখানে একটা বড় ফাঁক রয়েছে। একটা লোক এখানে প্রথমে হচ্ছে সেখানে নামলেন, অপেক্ষা করলেন, সেখানে কাউকে থামানো হলো না। তারপরে হচ্ছে তিনি ঝাঁপ দিলেন, ঝাঁপ দেওয়ার পরেও কারো কোনো রা নেই। মানে কে ঝাঁপ দিল, কোথায় গেল, এইটা আসলে একটা বড় প্রশ্ন হিসেবে এখানে রয়ে গেছে আর কি। বেশ কিছুদিন ধরেই নিখোঁজ থাকার পরে তার মরদেহ উদ্ধার হলো, যেটি তার ভাই শনাক্ত করেছে যে এটিই ফোরকান। তবে শারমিনের পরিবার অর্থাৎ তার স্ত্রীর পরিবার, নিহত স্ত্রীর পরিবার বলছে যে সেটি নাও হতে পারে। তাদের এই ধারণা আসলে কেন যে তারা মনে করছেন যে এটি আসলে ফোরকানের মরদেহ নয়? এই মনে না করার পেছনে আসলে ফোরকান নিয়ে যে তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা হচ্ছে মূল কারণ। কারণ আপনি দেখলেন যে এই পুরো ঘটনাটাই কিন্তু ফোরকান ঘটিয়েছেন খুবই পরিকল্পিতভাবে। হ্যাঁ, তার যে শ্যালক আছে তাকে ফাঁদে ফেলার জন্য অনেক দিন আগ থেকে, সেইটা হচ্ছে সেই মাস্টার বাড়ি এলাকায় কয়েকবার তিনি দেখা করেছেন, আসতে বলেছেন। তারপরে আপনি দেখেন যে সে কয়েকদিন আগেই সেটা হচ্ছে যে রেন্টে কারে সেখানে কথা বলে এসেছে, রাত 1:30টায় ফোন দিচ্ছেন, রাত 4টায় আবার ফোন দিচ্ছেন, আবার হুট করে রুট পরিবর্তন করে ফেলছেন। এত কিছু যিনি করলেন এবং তিনি 5 জনকে হত্যা করলেন, কেউ টের পেল না, এত কিছু যিনি করলেন, তিনি আসলে আত্মহত্যা করেছেন বলে তারা মানতে চাচ্ছেন না। মরদেহটির কোমরে একটি আয়রন মেশিন বাঁধা ছিল, এটি আসলে কি কারণে? ফোরকানের ভাই জব্বার, তার যে ব্যাখ্যা সেটা হচ্ছে তার ধারণা যে ফোরকান আসলে নিজের মৃত্যু মানে ঝাঁপ দেওয়ার পরে কোনোভাবেই যেন সে ভেসে না ওঠে, কোনোভাবে যেন না বাঁচে, এটা নিশ্চিত করার জন্য সে হচ্ছে এই মাজায় এই হচ্ছে আয়রনের মেশিনটা তিনি রেখেছেন। ফোরকানের যেই দৈহিক অবয়ব, তার ওজন অন্তত 60 কেজি তো হবেই। সেইটা আসলে 2.5 কেজি বা 3 কেজির একটা আয়রন মেশিন সেটাকে নিয়ে ভেতরে চলে যাবে, সেইটা আসলে সেই যুক্তিটা আসলে সেটা গ্রহণ করার মতো না। জব্বার বলছে যে তিনি এই আয়রন দিয়ে তিনি আয়রন করেছেন এবং এইটা দিয়ে তিনি শনাক্ত করেছেন। এখন কেউ যদি প্রশ্ন করেন যে ফোরকানের মৃতদেহ, এইটা বিশ্বাস করানোর জন্য কোনো মরদেহে এই আয়রনটা মানে প্ল্যান্ট করা হয়েছে বা দিয়ে দেওয়া হয়েছে, সেটা যদি কেউ বলে তো সেই প্রশ্ন কিন্তু করা যায়। মানে মরদেহের ছবি এবং ভিডিও কিন্তু আমরা দেখেছি, যেটা হচ্ছে প্রদর্শনের যোগ্য না। জব্বার হয়তো ভাবলো যে একটা মরদেহকে বললো যে এইটাই আমার ভাই, এবং এটা যদি বলে তাহলে যে হচ্ছে প্রকৃত আসামি সে হয়তো এই সুযোগে অন্য জায়গায় পালিয়ে থাকতে পারে। এটা আসলে একটা ধারণা এবং এটা নিশ্চিত হওয়ার জন্যই আসলে এখন ডিএনএর কথা ভাবা হচ্ছে এবং সেটার জন্য অপেক্ষা করা হচ্ছে। এমন গুরুতর প্রশ্নগুলো সামনে রেখে আবারও আপনার কাছে আসবো ওমর। মরদেহ মিলল পদ্মায়, ভাইয়ের দাবি এটি ফোরকান, কিন্তু মানতে নারাজ শারমিনের পরিবার। আসল প্রশ্নের উত্তর এখনো অজানা। কেন করা হলো এই হত্যাকাণ্ড? কতটা ঠান্ডা মাথায়, কতদিন আগে থেকে পরিকল্পনা? কেন নিজের স্ত্রীকে, নিজের সন্তানদের, শ্যালককে এভাবে হত্যা করলেন ফোরকান? উত্তর লুকিয়ে আছে 17 বছরের দাম্পত্য জীবনে।
গোপালগঞ্জ এই মামলার দুটি পরিবারেরই শেকড় এখানে। একদিকে শারমিনের পরিবার, যারা আজ পরিবারের প্রিয় সদস্য আর নাতি নাতিদের হারিয়ে শোকে স্তব্ধ। অন্যদিকে ফোরকানের পরিবার, যারা বইছে সমাজের সন্দেহের ভার। দুটি পরিবারই একসময় পরম আত্মীয় ছিল। আজ তাদের মাঝে একটি রাত, একটি মামলা আর অনেক প্রশ্ন। প্রশ্ন হলো, কেন এই নৃশংস হত্যাকাণ্ড? শারমিন এবং ফোরকানের দাম্পত্য কলহের চূড়ান্ত রূপ পায় 2.5 বছর আগে। তখন এই দম্পতির তৃতীয় সন্তান মায়ের পেটে। এবার যদি মেয়ে হয় তা আমি মনে করবো যে তুমি খারাপ পথে চলো, কি খারাপের সাথে ই করো, এই কথা বলছে আপারে। তা আপা বলছে কি যে এটা তো আল্লাহর হাত, এটা তো আমাদের হাত না। মিম আপনাকে জানাইছে যে মিম আমাকে জানাইছিল যে মা নানু আমার আম্মুরে আমার আব্বু অত্যাচার আরে ঘরের ভিতর বেলাইয়ে আমাকে বাইরে থুয়ে মারে ধরে। তা আমরা কথা কলে আমাকে কয় যে জবই দেওয়ানি। সম্পর্কের মোড় ঘুরিয়ে দেওয়ার ঘটনাটি ঘটে ফোরকানদের গোপালগঞ্জের বাড়িতে 2.5 বছর আগে। তুচ্ছ কারণে শারমিনকে মারধর করেন ফোরকান। দাদির পরামর্শে ফোরকানের বড় মেয়ে মিম নানা বাড়িতে ফোন দিয়ে তার মাকে উদ্ধার করতে বলে। খবর পেয়ে মেয়ের শ্বশুর বাড়িতে আসে শারমিনের পরিবার। মিম কইছে যে নানু কচুর পাতা ভাত্তা দিছে, তাই গাল ধরছে বলে তাইতে আমার আম্মুর মাথায় ডালিয়ে প্লেট ভাঙ্গিয়ে আমার আম্মুর গালের ভিতরে ঠেলতেছে। কয়েছে তোরে দেখ খাবো, কয়েছে আম্মু খাবে বলে কচুর পাতা ভাতে দিছে। এ নিয়ে লাগছে, সেদিনকে লাগাইছে ওই যে ওইরকম চালাইছে তো মারে ধরে মারে সে ওই করছে। সে ফোন দিয়েছে, আমরা গেছি দেখি যে বসে কাঁদতেছে, চকির পর বসে মাসুঙ্গুরা বসে কাঁদতেছে। তা ফোরকান আর কি বাইরে দিয়ে ঘুরতেছে। তা আমাকে দেখিয়ে ফোরকানে আর কি ফোরকানের মেজাজ টেজাজ ফায়ার হয়ে গেছে। পরে আমি 4 মিনিটে যাই ডানাদের উঠেছি যে চল তোরে নিয়ে যাবো বাড়ি নিয়ে যাবো। আমি জেলে পাঠাইতেছি, জেলে আমি ফিট ইয়েতে পারবো, তুমি চলো। ওঠে না যে আমি হাত ধরে টাইম দিয়েছি ওইতে নামাতে গেছে, সেই ফুরকান এসে আমার বেড় দিছে। কে হয়েছে আপনি ধরেন কে? আমি বলে ধরি কে, আমার মাইয়ে খারাপ, যদি তোর সাথে না বানাই খাতে পারে তাই কেরবো। তাই আমি নিয়ে যাই, ভালো বানাতে পারলে শেষে তুই যাই নিয়ে আসিস। ফোরকানের ছোট ভাই জব্বারের ধারণা, এই ঘটনা ফোরকানের ইগোতে চরমভাবে আঘাত করে। নিজের মা, স্ত্রী শারমিন, বড় মেয়ে মিম আর শ্বশুর বাড়ির প্রতি ক্ষুব্ধ হন ফোরকান। মা ফোন দিয়ে আমার এরকম অপমানি করতে নাকি আনলো, সালিশ বলে আনলো। ওই সময় ওর মনের গুছাতে আমার সাথে আর কথা বলিনি। এত মানুষ চলে আসবে একটা সামান্য জিনিসের লেগা, তার হলো প্রবলেম ওইটা, তার হলো রাগ ওইটা যে কেন এত মানুষ আসলো। এছাড়া শারমিনের পরকীয়া সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন ফোরকান। আমার কথা কইছে যে খালাতো ভাইয়ের সাথে নাকি কি করছে, তা আমার কথা বলছে। আমি আসলে আমি দেখি নাই। ওই আমার বিটার বউ থেকে গাড়ি কিনছে, তারপর থেকে সন্দেহ শুরু হয়েছে। কে সন্দেহ করত? গাড়ি ওই যে মানে পরকীয়ার বিষয়টা। কে সন্দেহ? বড় ভাই গাড়ি কেনার পরে সন্দেহ করত বড় ভাই। কাকে? ভাবিকে। কি সন্দেহ করত? সন্দেহ করতো যে আপনারা হয়তো পাশে কারোর সাথে কথা বলে, তারপরে আপনার পাশের বাসা থেকে পাশের একজনের কাছ থেকে শুনছে ভাবি নাকি ওই বাড়িওয়ালার বাসায় কাজ করে, তালবাটি মাঝে মানে কাজ করে। আবার সে গেছে ওখান থেকে কবিরাজের কাছে গেছে বর্ণমালা রোডে, এইসব শুনছে এক মহিলার কাছ থেকে। ওখান থেকে ওর পর থেকেই তার সংসারে এলোমেলো। যদিও ফোরকানের কঠোর নিয়ন্ত্রণ আর নজরদারির ভেতরে ছিলেন শারমিন। আপনার বাসার ভিতরে রুমের তো মেইন দরজায় সিসি ক্যামেরা লাগানো, তো সে তো সব দেখতে পারতেছে। পরকিয়া করতে গেলে তার কি মোবাইল লাগে না? সে কার লোকে পরকিয়া করবো? বাসার মানুষের লোকে না বাইরের মানুষের লোক? বাইরের মানুষের লোকে করতে গেলে তার কি জীবনে মোবাইল ছিল? শারমিনের জীবনে মোবাইল নাই, শারমিনের জীবনে মোবাইল দেয়নি। তবে জব্বারের ধারণা, ভাবির প্রতি তার ভাইয়ের ক্ষোভের আরেকটি কারণ ছিল ফোরকানের অগোচরে মানুষের বাড়িতে কাজ করা। কয় কি মা ওইটি ফ্ল্যাটে কাজ করে, ওইটি অনেক টাকা জমাইছে। তবে শারমিনের পক্ষে এমনটি করা অসম্ভব বলে মনে করেন তার স্বজনেরা। বাসায় থাকতো, বাসায় মানে ওরা বাইরেতেই দিত না বাসার থেকে। আমার মা মাঝে যেত, ওই যে আইসা আমার দ্বারা কইতো মা ওকে বাসা আমার ভালো লাগে না, সবসময় রুমের দরজা আটকায় রাখে।
পরিবারের অভিযোগ, টঙ্গী থেকে কাপাসিয়ায় বাসা শিফট করার আগে ওষুধ খাইয়ে শারমিনকে হত্যার চেষ্টা করেন ফোরকান। কোনো অঘটন ঘটার আগেই শারমিনকে বাবার বাড়িতে নিয়ে আসা হয় এবং ফোরকানকে জানানো হয় শারমিনকে আবার নিতে হলে দুই পক্ষের মুরব্বীদের নিয়ে বসতে হবে। তা না করে ফোরকান মেয়েদের আকিকার কথা বলে কৌশলে শারমিন ও 3 কন্যাকে নিয়ে যায়। অনুষ্ঠান করে ওই যেই চলে গেছে, আর ওই যে আপারে আমরা শেষ দেখা দেখছি। শারমিনের প্রতি ক্ষোভের কারণ না হয় জানা গেল, কিন্তু বড় মেয়ে মিমকে নৃশংসভাবে হত্যার ব্যাখ্যা কি? সবচেয়ে বড় মেয়ে 15 বছর বয়স, এই মেয়েটাকে নৃশংসভাবে কোপানো হয়েছে। অন্যদেরকে তো হত্যা করা হয়েছে, কিন্তু এই মেয়েটাকে দেখলাম একটু বেশি নির্যাতন করা হয়েছে। তার মুখে মাথায় এলোপাথারি কোপের দাগ, অর্থাৎ তার উপরে কোনো প্রকার ক্ষোভ ঝাড়া হয়েছে। মারে সন্দেহ করতো, কথা কাটাকাটি রাগারাগি করতো, মারামারি করতো, তো ওই বিষয় নিয়ে মেয়েরও পছন্দ হইতো না। আমার জন্য যদি সত্যি কেউ অপেক্ষা করে, সেইটা হলো আমার মৃত্যু। শারমিনের ছোট ভাই রসুলের ওপর ফোরকানের ক্ষোভ ছিল নানা কারণে। তার রাগ ছিল রসুলের উপরে। কেন? ওই যে হুমকি দিছিল ওই বাইরে, ওই তার খালতো ভাই আছে রাজু, শুনছেন না? ওই রাজুর কথা কয়েও বলছে যে তার মারতে হইব। এমনি রসুলের সাথে কোনো শত্রুতা, মানে ওর সাথে যে রসুল যে অনেক গালাগালি করছে, কি কোনো কিছু করছে, এটি জীবনে কোনোদিন করে নেই। মানে ওরে মারার তো মারি যে আমাদের ফ্যামিলিরে ও নিঃস্ব করা। বাবা হয়েও ছোট্ট মারিয়া আর ফারিয়াকে হত্যা করলো কেন, এ প্রশ্নের কোনো উত্তর নেই। যে আমি মরে যাবো, আমার স্ত্রীরা মারি হলে দিয়ে যাবো, ওই দুটি কান্না থিচড় খেয়ে বেড়াবে। আমার মা অসুস্থ, আমার বাপ পঙ্গ, কান্না থিচড় খেয়ে বেড়াবে। এত কষ্ট রে কামাই রে খাইছি, তাই আমি একেবারে শেষ করে নিয়ে যাব, সব সাথে করে নিয়ে যাব। ফোরকান ভাই নামে যদি আমিও কিছু বলি, তা ওরা আপুরে বন্ধে বলে যাবো, তোমার কলম সোহাগ আঙ্কেল এই কথা বলছে। কিন্তু মারিয়া তো তারই মানে এত ভালোবাসে মারিয়া তার বাপরে, এটি মানে বলার কোনো কিছুই পারবো না।